গণহত্যার দায়ে শেখ হাসিনা ও কামালের ফাঁসির আদেশ, রাজসাক্ষী মামুনের 5 বছরের জেল। জনসাধারণকে শান্ত থাকার আহ্বান সরকারের। হাসিনাকে ফেরাতে ভারতকে আবারও চিঠি দেয়া হবে, জানালেন আইন উপদেষ্টা। অবিলম্বে ফাঁসি কার্যকর চায় এনসিপি। রায়ে সন্তুষ্ট বিএনপি জামায়াত। এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন, বললেন প্রধান উপদেষ্টা। শতভাগ নিরপেক্ষতা বজায় রাখতে নির্দেশ ডিসিদের। এবং চ্যালেঞ্জ সত্ত্বেও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে যাচ্ছে কমিশন, দাবি সিইসির। রাজনৈতিক দলের সহায়তা কামনা। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের সাজা দিয়েছে ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেন। রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলছে প্রসিকিউশন। আর রায় ক্ষুব্ধ বলে মন্তব্য করেন শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। সাব্বির রহমানের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকী রিপোর্ট করেছেন। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলা শেখ হাসিনার মামলার রায়ের দিনকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় ট্রাইব্যুনাল ও তার আশেপাশের এলাকা। সকালে ট্রাইব্যুনালে আনা হয় এই মামলার রাজসাক্ষী সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। দুপুর 12:30টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণা শুরু হয়। তখন ট্রাইব্যুনালে তিল ধারণের জায়গা ছিল না। The judgment comprises 453 pages. 453 পৃষ্ঠা রায়টিকে ভাগ করা হয়েছে 6টি খণ্ডে। রায়ের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানের সংগঠিত নৃশংসতা ও মানবতা বিরোধী অপরাধের বর্ণনা তুলে ধরেন আদালত। বিকেল 3টার দিকে আদালত সাজা ঘোষণা করেন। For all these 3 counts, we have decided to inflict her with only one sentence, that is sentence of death. প্রাণঘাতী অস্ত্র ব্যবহার, চাংখারপুল ও আশুলিয়ায় গণহত্যার মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড আর গণহত্যায় উস্কানিদাতা হিসাবে আমৃত্যু কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। অন্যদিকে আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড ও রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া হাসিনা ও কামালের সম্পদ জব্দের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। Accused Asaduzzaman Khan Kamal, all these 4 counts, we have decided to award a single sentence of death. রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেন প্রসিকিউশন। এই বাংলাদেশে যেভাবে রাষ্ট্রের শাসক হয়ে দেশের নাগরিক, বিশেষ করে তরুণ ছাত্র জনতার রক্তে পা ভিজিয়েছিলেন, তার বিচারের মাধ্যমে তাকে যে দণ্ড দেয়া হয়েছে, আমরা বিশ্বাস করি এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে এবং এই জাতির ন্যায় বিচারের প্রতি যে তৃষ্ণা, ন্যায় বিচারের জন্য, জাস্টিসের জন্য জাতির যে কোয়েস্ট, সেটি আজকে সম্পন্ন হয়েছে। অপরাধীকে তার প্রাপ্য শাস্তি প্রদান করা হয়েছে। এই রায়কে যুগান্তকারী বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। শহীদরা ন্যায় বিচার পেয়েছেন, রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে, প্রসিকিউশন পক্ষ ন্যায় বিচার পেয়েছে। সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে সেই ন্যায় বিচারের মানদণ্ড হলো এই মামলার 2 জন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একজন আসামি যিনি রাজসাক্ষী হিসাবে নিজেকে আদালতের সামনে উপস্থাপন করেছেন, সার্বিক বিবেচনায় আদালত তাকে 5 বছরের কারাদণ্ড প্রদান করেছে। এ রায়ে অসন্তোষ প্রকাশ করেন শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে, সেজন্য আমি ক্ষুব্ধ
আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি। আগামী 30 দিনের মধ্যে আসামিরা আপিল করতে পারবেন। গ্রেফতার বা আত্মসমর্পণ ছাড়া সেই আপিল করার কোনো সুযোগই নেই বলে জানান প্রসিকিউশন। একই সাথে হাসিনাকে ভারত থেকে স্বাধীন বাংলাদেশে দ্রুত নিয়ে আসতে হবে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডকে ঐতিহাসিক রায় হিসেবে উল্লেখ করেছে অন্তর্বর্তী সরকার। রায় ঘোষণার পরের সরকারি বিবৃতিতে জনসাধারণকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, রায় পরবর্তী সময়ে কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা বা আইন বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষ অনুরোধ জানানো হচ্ছে। সরকার আরও জানায়, রায়কে কেন্দ্র করে অরাজকতা বা আইনশৃঙ্খলা ভঙ্গের যে কোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। দেশের স্থিতিশীলতা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে আবারও চিঠি লেখা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সোমবার সচিবালয়ে রায়ের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। আইন উপদেষ্টা এ সময় আরও বলেন, আমরা শেখ হাসিনাকে দেশে প্রত্যার্পণের জন্য ভারতের কাছে আবারও চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা এবং একটা নিন্দনীয় আচরণ। বিস্তারিত মণ্ডলের নামে রিপোর্টে। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার ফাঁসির রায়ের পর সচিবালয়ে পৃথকভাবে সাংবাদিকদের সাথে কথা বলেন আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টা। এখানে আমি তো কোনো আতঙ্ক দেখতে পারলাম না। আপনারা তো দেখলাম যে সারাদিন ঘুরতেছেন এদিক দিয়ে, ওখানে তো কৃষি মন্ত্রণালয়ে ঘুরতেছেন, খাবার কিনতে নাকি যাইতেছেন, আমি তো কোনো আতঙ্কই কোথায় দেখলাম না। আপনি তো ঘোরাফেরা করতেছেন, আমিও দেখলাম হাঁটতেছি, আপনিও হাঁটতেছেন, এখানে কিসের আতঙ্ক? নিজ মন্ত্রণালয়ে রায় নিয়ে প্রতিক্রিয়ায় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, পৃথিবীর যে কোনো আদালতে বিচার হলে সর্বোচ্চ সাজাই পেত শেখ হাসিনা। আর শেখ হাসিনা এবং তার সহযোগীদের মানবতা বিরোধী অপরাধের যে তাজা, অকাট্য, জোরালো, বিস্তৃত প্রমাণ রয়েছে, তাতে পৃথিবীর যে কোনো আদালতে বিচার হলেই তার সর্বোচ্চ শাস্তি হওয়ার কথা। শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণের জন্য আবারও চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি। আমরা শেখ হাসিনারকে দেশে প্রত্যর্পণের জন্য, এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা এবং একটা নিন্দনীয় আচরণ হবে বলেও মন্তব্য করেন ডক্টর আসিফ নজরুল। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এদিকে এক মাসের মধ্যে দেশে ফিরিয়ে এনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকরের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে এক সংবাদ সম্মেলনে রায় পরবর্তী প্রতিক্রিয়ায় এমন দাবি জানান তিনি। একই সময় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় জুলাই গণ অভ্যুত্থানের সব অংশীজনকে অভিনন্দন জানান তিনি। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় প্রসঙ্গে তিনি এ সময় আরও বলেন, বাংলাদেশের বিচারিক ইতিহাসে এটি একটি মাইল ফলক। সব কিছুর বিচারের রায় আজ আমরা পেয়েছি। মানবতাবিরোধী রায়ে হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানাচ্ছে এনসিপি। তবে এই রায়ে আমরা সন্তুষ্ট নই। কার্যকর হলে তবেই সন্তুষ্ট হব। সেদিনই জুলাই আহত ও শহীদ পরিবাররা শান্তি পাবে। শেখ হাসিনার মামলার রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মামলার রায়ের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন তিনি। এদিকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, বাংলাদেশের 18 কোটি মানুষের গণ আকাঙ্ক্ষা আংশিক হলেও ট্রাইব্যুনালের রায় তা পূরণ হয়েছে। শাহিন আলমের ক্যামেরায় আরও জানাচ্ছেন কাউসার আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনার শেষে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তবে অপরাধ বিবেচনায় সাজা
যথেষ্ট না হলেও আগামীতে কোনো সরকার বা কোনো ব্যক্তি যেন ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে তার জন্য উদাহরণ হয়ে থাকবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে আজকে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, তবে আসামি ফ্যাসিস্ট শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি মামুন, তাদের অপরাধের তুলনায় এই সাজা যথেষ্ট কম। রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, কোনো অপরাধী যে আইনের ঊর্ধ্বে নয় সেটির উদাহরণ আজকের রায়। বাংলাদেশের ইতিহাসে অনেক কারণে আজকের দিনটি গুরুত্বপূর্ণ, তার মধ্যে অন্যতম হলো কোন একজন সরকার প্রধানের সর্বোচ্চ সাজা, এটা বাংলাদেশের ইতিহাসেই প্রথম, এটা স্মরণীয় হয়ে থাকবে। আগামী দিনে বিচার কাজের সঙ্গে জড়িত কেউ যেন কর্তৃত্ববাদী না হয়ে ওঠেন সেই শিক্ষা দেবে আজকের এই ঘটনা, এমন মন্তব্য করেন তিনি। আমরা মনে করি এই বিচারের ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সুযোগ কারো নেই, কারণ বিচার স্বচ্ছ হয়েছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবারের জাতীয় নির্বাচনে জেলা প্রশাসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, কোনোভাবেই ব্যর্থ হওয়ার সুযোগ নেই। এই নির্বাচনের মাধ্যমে জাতি নবজন্ম লাভ করবে এবং জেলা প্রশাসকরা থাকবেন ধাত্রীর ভূমিকায়। প্রধান উপদেষ্টার কার্যালয়ে সদ্য পদায়নকৃত 50 জেলা প্রশাসক সহ 64 জেলার প্রশাসকদের উদ্দেশ্যে বক্তব্য দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী নির্বাচন ও গণভোটে শতভাগ সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা আরও জানান, এবারের নির্বাচন গতানুগতিক কোনো নির্বাচন নয়, বরং এটি দেশ রক্ষার নির্বাচন। আগামী নির্বাচনকে শুধু 5 বছরের সরকার গঠনের নির্বাচন নয়, বরং গণভোট যুক্ত হয় এটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা আরও জানান, এটি সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটি নির্বাচন। জাতি বহু প্রহসনের নির্বাচন দেখেছে, সেই স্মৃতি ছাপিয়ে যেতে আমাদের ভূমিকা রাখতে হবে। 15 বছর আগের কথাও হয়তো কারো মনে নেই এখন। কাজে খুব খারাপ ধরনের অভিজ্ঞতা আমাদের, যেটা স্মৃতিতে যেগুলো আছে সেগুলো খারাপ স্মৃতি। সেই খারাপ স্মৃতি থেকে শতাব্দীর নির্বাচন আয়োজন করার নতুন চিন্তা মাথার মধ্যে ঢোকানো কষ্টের জিনিস। নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দিকে কমিশন এগিয়ে যাচ্ছে দাবি করে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, ভোটারদের জন্য নিরাপদ ভোটের পরিবেশ তৈরিতে রাজনৈতিক দলের সহায়তা প্রয়োজন। বিস্তারিত শেখ সোহাগের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংলাপের প্রথম পর্বে 6টি দলকে আমন্ত্রণ জানানো হলেও অংশ নেয়নি বাংলাদেশ লেবার পার্টি। অবশেষে 5টি দলের প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসেন কমিশন। শুভেচ্ছা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশন বলেন, ভবিষ্যতে যত চ্যালেঞ্জে আসুক না কেন কমিশন তা মোকাবেলা করতে প্রস্তুত। ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রার্থী এবং রাজনৈতিক দলগুলোকে আচরণবিধি প্রতিপালনের উপর জোর দেন সিইসি। একটা জিনিস বুঝেছি আমরা এখানে, এই বোঝার মধ্যে ভুল নাই যে পলিটিক্যাল পার্টি অ্যান্ড দেয়ার মেম্বার্স এবং তাদের সহযোগিতা ছাড়া সুন্দর কোনো নির্বাচন করা যাবে না, এটা একদম নিশ্চিত। তো আপনাদেরকে আমন্ত্রণ জানানোর আমাদের মূল লক্ষ্য হলো এই আচরণবিধিটা যাতে পরিপালন হয় সেটা নিশ্চিতকরণের জন্য আপনাদের সহযোগিতা আমাদের দরকার হবে। এ সময় রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা বলেন, আচরণবিধি লঙ্ঘিত হলে কমিশন কী ধরনের ব্যবস্থা নেয় তার উপর কমিশনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নির্ভর করবে। এই যে নির্বাচন, একদিকে কালো টাকা, একদিকে বেশি শক্তি, অস্ত্র, সংগ্রাম আস্থান, আপনার তত্ত্বই সত্য, আপনার 10% স্বাগত থাকা জানাচ্ছি। এই 4টে জিনিস রেখে পৃথিবীর কেউ বলতে পারে আমি নির্বাচন করতে পারবো। আচরণবিধি ভঙ্গের জন্য প্রার্থীকে তার প্রার্থীতে বাতিল করার ক্ষমতা আপনাদের থাকতে হবে। এটা যদি পারেন তাহলে 2টা, 5টা, 10টাকে যখন আপনি তার প্রার্থীতে বাতিল করবেন বাকিরা সোজা হয়ে যাবে। আমাদের মনে হচ্ছে মিস্টার AM নাসিরউদ্দিন মহোদয়, শ্রদ্ধাভাজন ব্যক্তি, আপনার নেতৃত্বে বর্তমান কমিশন বাংলাদেশে সেই শূন্যস্থানটা পূরণ করতে পারবেন, যেন ভবিষ্যতে আমরা আপনাদেরকে রেফার করতে পারি। এই আচরণবিধি লঙ্ঘনের মাধ্যমেই আপনাদের সদিচ্ছা, কষ্ট সবকিছুর ফাইনাল প্রতিফলন হবে। অফিসারদের অঙ্গীকারনামা সম্পাদন, আচরণবিধি যেখানে মানার জন্য
বাধ্যতামূলক করা হচ্ছে, সেখানে পূর্ণ অঙ্গীকারনামা সম্পাদনের প্রয়োজনীয়তা দলীয়ভাবে এবং প্রার্থীগতভাবে আছে কিনা সেটা পুনর্বিবেচনার দাবি রাখে বলে বাংলাদেশ মুসলিম লীগ বিএমএল মনে করে। মিস ইনফরমেশন ও ডিস ইনফরমেশন নিশ্চিতকরণে ফাস্ট ব্রেকিং টিম গঠনের দাবি জানান তারা। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাডকোর মহাসচিব হয়েছেন 21শে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম। সোমবার অ্যাডকোর 68তম নির্বাহী পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। অ্যাডকোর সভাপতি অঞ্জন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান মহাসচিবের অনুপস্থিতির কারণে 21শে টিভির চেয়ারম্যান আব্দুস সালাম মহাসচিব পদে দায়িত্ব গ্রহণ করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 21শে টেলিভিশনের সাথে আব্দুস সালামের দীর্ঘ সংগ্রাম জড়িত। 2002 সালে তৎকালীন সরকারের চ্যানেলটি বন্ধ করে দেওয়ার পর প্রাক্তন চেয়ারম্যান এএস মাহমুদ দেশ ছেড়ে চলে যাওয়ার পর তিনি চ্যানেলটির দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ আইনি লড়াই শেষে তিনি সেই সময় আদালতের রায়ে 21শে টেলিভিশন ফিরে পান। পুরান ঢাকার বংশালে শুরু হলো 2 দিনব্যাপী রূপায়ণ প্রপার্টি মেলা। মেলার উদ্বোধন করেন রূপায়ণ গ্রুপের হেড অব অপারেশন ও SBU হেড শওকত আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন সেলসের ডেপুটি জেনারেল ম্যানেজার আলী বাহাদুর, সেলসের সিনিয়র ম্যানেজার হাসিবুল হক এবং ম্যানেজার তানভীর জুবায়ের। সোমবার থেকে শুরু হওয়া এই মেলাটি শেষ হবে মঙ্গলবার। পুরান ঢাকার গ্রাহকদের হাতের নাগালে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। মেলার প্রথম দিনে প্লট এবং ফ্ল্যাট ক্রেতাদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। আয়োজকরা জানান, মেলাটি উদ্বোধনের পরপরই সাধারণ মানুষ তাদের পছন্দের প্লট ও ফ্ল্যাট কেনার জন্য আসতে থাকেন। ফ্ল্যাটের পাশাপাশি এই মেলায় প্লটের প্রতি আলাদা আকর্ষণ ছিল দর্শনার্থীদের। আমরা পুরান ঢাকায় করেছি। পুরান ঢাকার ব্যবসায়ীদের কাছে আমাদের যেই সেবা আছে, আমরা তাদের ব্যস্ততার কথা চিন্তা করে যে আমরা তাদের দোরগোড়ায় আমাদের সেবাটাকে নিয়ে এসেছি। অনেকেই এসেছেন এবং অনেকে আগ্রহ প্রকাশ করেছেন, ওনারা আসছেন এবং আগামীকালকেও আমাদের মেলা চলবে, আসছেন। তো সোফার এখন পর্যন্ত আমরা যতটুকু সাড়া পেয়েছি, আমরা আলহামদুলিল্লাহ আমরা বলবো যে আমরা আনন্দিত। যেহেতু একটু আবাসন মেলা পুরান ঢাকায় কমই হয়, তারপরে সুন্দর একটা আপনাদের ভালো একটা প্রতিষ্ঠিত কোম্পানি আজকে এখানে মেলা করেছেন। মেলায় আমরা যারা প্লট কেনার আগ্রহী বা বুকিং দেওয়ার আগ্রহী তারা সরাসরি এসে দেখা করতে পারলাম। দর্শক, সংবাদে নিচ্ছি BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিরতি। ফিরছি একটু পর, আমাদের সঙ্গেই থাকছে। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ। আপনারা দেখছেন এশিয়ান প্রাইম নিউজ, আর সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার সারা বাংলার খবর। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, দেশের মানুষ চায় খুনি হাসিনার রায় অবিলম্বে কার্যকর হোক। শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ঢাকা মাওয়া মহাসড়কের টোল প্লাজা এলাকায় আয়োজিত গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে এসব কথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ এখন পলাতক লীগ হয়ে গেছে। লৌহজং উপজেলার সাবেক যুবদল নেতা মোশাররফ হোসেন নসুর সভাপতিত্বে ও জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আতাউর রহমান খানের পরিচালনায় এ সময় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল খান, যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোহাম্মদ মাসুদ পারভেজ সহ আরও অনেকেই। বিগত 17 বছর দেশে গণতন্ত্র ছিল না। আগামী জাতীয় নির্বাচনে দেশের মানুষ নিজের ভোট পছন্দের প্রার্থীকে দিতে দিনক্ষণ গুনছে বলে জানালেন নওগাঁ বদলগাছি মহিলা দলের নেত্রী মনিরা সুলতানা। বিকেলে নওগাঁ বদলগাছি ভান্ডারপুর কর্মকার পাড়ায় নওগাঁ 3 আসনের বিএনপির মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুলের নির্বাচনী প্রচারণায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ফজলে হুদা বাবুল যেমন বিগত স্বৈরাচারের সরকারের আমলে নেতাকর্মীদের পাশে ছিল, তেমনি মহাদেবপুর বদলগাছির মানুষের রায়ে ক্ষমতায় গেলে আগামীতেও সব সময় পাশে থাকবে, এমন প্রত্যয় ব্যক্ত করেন মহিলা দলের নেত্রী মনিরা সুলতানা। আপনাদেরই পাশের গ্রামের, আপনাদেরই এলাকার ছেলে, আপনাদের মতোই তার বাবাও কৃষক ছিলেন। কৃষকের ছেলে, সে অনেক কষ্ট করে বড় হয়েছে, অনেক কষ্ট করে পড়াশোনা করেছে এবং সে জানে যে আপনাদের পরিবারগুলোর কষ্ট কি, আপনাদের নিত্যদিনের প্রয়োজন কি।
আমাকে বাঁচান শিরোনামে সংবাদ সম্মেলন করেছেন ফরিদপুরের সালখা উপজেলার বিষ্ণুদীর ভুক্তভোগী ব্যবসায়ী এম মিজানুর রহমান। জাতীয় প্রেস ক্লাবের সামনে রোববার বিকেলে এই সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় ভুক্তভোগী বলেন, তিনি নানা ধরনের মানব কল্যাণমূলক কাজ করলে সাউদি ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্টের ইসমাইল নামের এক ব্যক্তিকে ৩৫০টি ঘর বানানোর জন্য কোটি টাকার বেশি অর্থ অ্যাডভান্স দেন, যার বড় অংশ তিনি ফেরত পাননি। এমনকি তার ফোন থেকে সব ডকুমেন্টও মুছে ফেলা হয়। এমন অবস্থায় সরকার ও সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণের জন্য আবেদন করেন তিনি। আর এরই সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। গণহত্যার দায়ে শেখ হাসিনা ও কামালের ফাঁসির আদেশ, রাজসাক্ষী মামুনের 5 বছরের জেল। জনসাধারণকে শান্ত থাকার আহ্বান সরকারের। হাসিনাকে ফেরাতে ভারতকে আবারও চিঠি দেওয়া হবে, জানালেন আইন উপদেষ্টা। অবিলম্বে ফাঁসি কার্যকর চায় এনসিপি, রায়ে সন্তুষ্ট বিএনপি জামায়াত। এবারে নির্বাচন দেশ রক্ষা নির্বাচন, বললেন প্রধান উপদেষ্টা। শতভাগ নিরপেক্ষতা বজায় রাখতে নির্দেশ ডিসিদের। এবং চ্যালেঞ্জ সত্ত্বেও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে যাচ্ছে কমিশন, দাবি সিইসির। রাজনৈতিক দলের সহায়তা কামনা। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।